খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, গুজবে কান না দেওয়ার আহ্বান ডাক্তার জাহিদের। এভার কেয়ারে গেলেন জামাত আমির ও ৩ বাহিনী প্রধান। দেশে তারেক রহমানের নিরাপত্তার শঙ্কা নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গুরুত্ব দিয়ে ভিডিআর হত্যাকাণ্ডের প্রতিবেদন বিবেচনার আশ্বাস। ভোটাধিকার বঞ্চিত প্রজন্মকে কেন্দ্রে আনা বড় চ্যালেঞ্জ, বলছে ইউরোপীয় ইউনিয়ন। আসন্ন নির্বাচনে বড় আকারে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত। এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আদিবাসীরা চরম উপেক্ষিত, বলছে টিআইবি। সংকট নিরসনে বৈষম্য কমানোর তাগিদ ইফতেখারুজ্জামানের। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন। বেগম জিয়া কিছুটা সাড়া দিচ্ছেন উল্লেখ করে এ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বানও জানান তিনি। মঙ্গলবার দুপুরে এভার কেয়ার হাসপাতালের সামনে গণমাধ্যমকে এসব কথা বলেন জাহিদ হোসেন। বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়ে তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজ রাখছেন। আরও জানাচ্ছেন তানজিদ ভূঁইয়া। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গেল দুদিন ধরে ছিল নানা গুঞ্জন। অবস্থার উন্নতি কিংবা অবনতির বিষয়ে বিভিন্ন মহল থেকে আসতে থাকে এক এক মন্তব্য। এতে বিভ্রান্তির পাশাপাশি তৈরি হয় কৌতূহল। এসব গুঞ্জনের মধ্যেই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর জানাতে মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন। জানান, বেগম জিয়া সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং কিছুটা সাড়া দিচ্ছেন। যৌথভাবে গঠিত মেডিকেল টিমের অধীন চিকিৎসাধীন থাকা অবস্থায় ওনাকে গত ২৭ তারিখ থেকে সিসিইউতে উনি চিকিৎসাধীন আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। দীর্ঘ ৬ বৎসর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আবারও আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে দেশের মানুষের যে অকৃত্রিম ভালোবাসার প্রতীক, সেটি আজকে প্রমাণিত। সংকটময় মুহূর্তে খালেদা জিয়ার জন্য দেশবাসীর দোয়া চাওয়ার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন সেরে উঠবেন বলে আশা জানান জাহিদ হোসেন। দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই এবং আল্লাহ রাব্বুল আলামিন যাতে দেশবাসীর দোয়া, সারা পৃথিবীর অনেক মানুষের ওনার প্রতি ভালোবাসা এবং দোয়ার কারণেই হয়তোবা উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন। চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক বেগম জিয়ার খোঁজ রাখছেন। বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন জায়গায় দেখার পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন। মেডিকেল বোর্ড মনে করে তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। এদিকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এসএসএফ এর নিরাপত্তা পেতে শুরু করেছেন। মঙ্গলবার দুপুর থেকে এভার কেয়ার হাসপাতালে দায়িত্ব পালন করছেন এসএসএফ সদস্যরা। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজ নিতে এভার কেয়ার হাসপাতালে গেলেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার রাত 10টার দিকে এভার কেয়ার হাসপাতালে যান এবং তার স্বাস্থ্যের খোঁজ নেন। এ সময় তিনি বলেন, আমরা আশা রাখি ও দোয়া করি উনি সুস্থ হয়ে উঠবেন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার নিরাপত্তা সহ তার শারীরিক পরিস্থিতি জানতে মঙ্গলবার রাত 9টার দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান।
পরে রাত ৯টা থেকে ৯:৩০টার মধ্যে বিমান ও নৌবাহিনীর প্রধান একে একে সেখানে পৌঁছান। তারা সেখানে কিছুক্ষণ অবস্থান করেন, কিন্তু গণমাধ্যমের সঙ্গে তারা কোনো কথা বলেননি। এদিকে স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্য ছাড়াও মঙ্গলবার দুপুর থেকে হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। দলের পক্ষ থেকে 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানানো হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় দোয়া ও প্রার্থনা করা হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার সিদ্ধান্ত কার্যকর করতে সব সংস্থাকে নির্দেশ দেয় উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। যার যেমন স্ট্যাটাস সেই অনুযায়ী নিরাপত্তা নিশ্চিতের কথা উল্লেখ করে তিনি বলেছেন, বাংলাদেশে কোনো ব্যক্তি ঝুঁকিতে নেই। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেছেন উপদেষ্টা। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশনের প্রতিবেদন গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানান তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। শারীরিক নানা জটিলতা নিয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর থেকেই দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন শুরু হয়, যদিও বিষয়টি তার একক নিয়ন্ত্রণাধীন নয় বলে মন্তব্য করেন তারেক রহমান। এ বিষয়ে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তারেক রহমানের নিরাপত্তা ইস্যুতে উপদেষ্টা জানান, বাংলাদেশে কারোরই নিরাপত্তা ঝুঁকি নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। বিডিআর হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানান তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা খুব সিরিয়াসলি দেখতেছে এবং এটা আপনি দেখছেন ওই ভলিউম কতগুলি, এগুলি আমাদের সম্পূর্ণটা পড়া হয় নাই। পড়া হওয়ার পরে ওনাদের যে রিকমেন্ডেশন এটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। উপদেষ্টা বলেন, নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নির্ণয় করা হচ্ছে। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতেও কঠোর অবস্থানে সরকার। সীমান্ত দিয়ে যেন কেউ আবার ইশারা ইনক্লুডার যেন ঢুকতে না পারে, এইগুলির ক্ষেত্রেই মেইনলি আলোচনা হয়েছে। প্লাস আপনার ধরেন কোনো রকমের যেন উস্কানিমূলক ইটি যেন বাইরে থেকে যেন না, এইসব ব্যাপারে আলোচনা। কোনো দলের নির্দেশে কিংবা সুপারিশে এসপিদের বদল করা হয়নি বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। এটা কেউ কোনো অভিযোগ করে না। আমি এই প্রথমবার আপনার কাছ থেকে শুনলাম, আমার কাছে কেউ কোনো অভিযোগ করে না। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। নরমালি আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ বাংলাদেশের ভোটাররা কাজে লাগাবে বলে আশা করে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার দুপুরে সিসিএএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এমন আশাবাদ জানান ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। ১.৫ দশক ধরে ভোটাধিকার বঞ্চিতদের আকাঙ্ক্ষা পূরণে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে নির্বাচনকে অগ্রাধিকার দিতে অংশীজনদের পরামর্শ দেন তিনি। নির্বাচন পর্যবেক্ষণে বড় আকারের প্রতিনিধি দল পাঠানোর কথা জানিয়ে মিলার বলেন, ইসির প্রস্তুতি নিয়ে তার সংস্থা সন্তুষ্ট। A generation of citizens who did not take part in previous polls, either because they rejected the polls themselves because they knew they would not be free and fair, or they feared that the act of voting would be accompanied by violence. You have a whole generation of individuals, and maybe more, who have never cast their vote. That will be a challenge because people need to understand what they're doing. ক্ষমতার লোভে জনগণকে বিভ্রান্ত করা ব্যক্তিদের দেশের মাটিতে জায়গা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।
বিভ্রান্তি সৃষ্টিকারীদের প্রতিহতের ঘোষণা দিয়ে তিনি বলেছেন, ইসলামী কল্যাণ রাষ্ট্র গড়তেই 8 দলীয় ঐক্য গড়ে তোলা হয়েছে। 5 দফা দাবিতে আন্দোলনরত 8 দলের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বরিশাল বেলস পার্কের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান কোরআনের বিধান বাস্তবায়নের আহ্বান জানান। অসুস্থ করার, অশান্তি করার প্রক্রিয়া করেছেন, ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই আজকে তাদের জায়গা বাংলার জমিনের মধ্যে হবে না। বাংলাদেশের 18 কোটি মানুষকে বলবো যে আসেন আমরা বাংলাদেশকে চালাই মানুষের আইন দিয়ে নয়, আল্লাহর নাজিলকৃত যে বিধান কোরআনের আইন দিয়ে বাংলাদেশকে চালাই। অন্তর্বর্তী সরকারের শপথ প্রক্রিয়ার বৈধতা নিয়ে দায়ের করা রিটের আপিলে প্রথম দিনের শুনানি শেষ। পরবর্তী শুনানি হবে আজ। প্রধান বিচারপতির নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চে আজের শুনানি হয়। এদিন শুনানি করেন আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া, শিশির মনির ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তারা সবাই রিটটি খারিজের আবেদন জানান। মেজবা রহমানের প্রতিবেদন। গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। সেই রিট খারিজ করে হাইকোর্ট জানান, দেশের জনগণ বৈধতা দেয় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। পরে একই বিষয়ে আপিল বিভাগে আপিল করার অনুমতি চেয়ে আবেদন করলে মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে এই আবেদনের উপর শুনানি হয়। শুনানিতে বর্তমান সরকার বৈধ ও শক্তিশালী বলেই তারা সংস্কার ও নির্বাচন আয়োজন করতে পারবে বলে মন্তব্য করেন অ্যাডভোকেট শিশির মনির। এইরকম অভ্যুত্থানের ফলশ্রুতিতে যে সরকার গঠিত হয়, এটি মূলত জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে গঠিত সরকার হয় এবং সেই সরকারের বৈধতা আদালতের মতামতের উপর নির্ভর করে না। সবার ঐক্যমতের ভিত্তিতেই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে দাবি করে হাইকোর্টের রায় বহাল থাকবে বলে প্রত্যাশা জানান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এই সরকারের কোনো সময়সীমা লিমিট কিংবা যে সমস্ত বিষয়গুলো নিয়ে মহসিন রশিদ সাহেব প্রশ্ন করেছেন, সে সমস্ত বিষয়গুলো সাংবিধানিকভাবে টিকবে না এবং সে কারণে হাইকোর্ট সঠিকভাবে তার মামলাটি খারিজ করেছেন। সংবিধানের 106 অনুচ্ছেদ দিয়ে এই সরকারকে ব্যাখ্যা করা অসম্ভব মন্তব্য করে আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া জানান, সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে এটা আদালতের বিচার্য বিষয় নয়। মোট কথা হলো এই 106 মতামতের ভিত্তিতে এই সরকারের সাংবিধানিকতা নির্ধারণ করা অসম্ভব। কারণ 106 যে ওপিনিয়ন দিয়েছে এটা ছোট্ট একটা ওপিনিয়ন। এখানে মূল কথা একটাই, যে রাষ্ট্রপতি চাইলে উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাদের শপথ করাতে পারেন। এদিকে সংবিধানের 15 সংশোধনীর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। এ মামলায় এদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পক্ষভুক্ত হন। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় করা মামলার মধ্যে এখন পর্যন্ত 106টির চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ। এর মধ্যে হত্যা মামলা 31টি, বাকিগুলো অন্যান্য ধারার মামলা। মঙ্গলবার পুলিশের সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চার্জশিটকৃত হত্যা মামলাগুলো পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কুড়িগ্রাম, শেরপুর জেলা এবং পিবিআই, রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের। অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। বৈষম্য নিরসন না হলে আদিবাসীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয় বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। প্রধান সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে যোগ্য আদিবাসীর হার মাত্র 20% বলেও জানান তিনি। মঙ্গলবার দুপুরে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আদিবাসী জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন ইফতেখারুজ্জামান। মফিউর রহমানের রিপোর্ট। নির্দেশকের আলোকে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আদিবাসী জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি, সুশাসনের জন্য চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। গবেষণার নেতৃত্ব দেন গবেষক রাজিয়া সুলতানা।
প্রয়োজনে যে সুপারিশ আমরা প্রদান করেছি। এতে দেখানো হয় দেশের মূল জনগোষ্ঠীর চেয়ে অনেক পিছিয়ে পাহাড় ও সমতলের আদিবাসীরা। তাদের জীবনমান উন্নয়নে 14 দফা সুপারিশ তুলে ধরে টিআইবি। আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতি ও চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আদিবাসী বান্ধব কর্মসূচি প্রণয়ন এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে তাদের সংস্কৃতি চাহিদা ও বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রাণী সম্পদ আয় বর্ধনমূলক বা প্রশিক্ষণমূলক কর্মসূচি গ্রহণ করা যেতে পারে। পরে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির তালিকাভুক্ত হতে বিপুল পরিমাণ ঘুষ দিতে বাধ্য হচ্ছেন আদিবাসীরা। সুশাসনের ঘাটতি, স্বচ্ছতা, জবাবদিহিতার ঘাটতি, দুর্নীতি, অনিয়ম, ঘুষ লেনদেন, এগুলো একটা বলবো যে খুব উদ্বেগজনক চিত্রই প্রকাশিত হয়েছে। এবং সেটা হচ্ছে যে এমন প্রান্তিক জনগোষ্ঠীরকে কেন্দ্র করে দুর্নীতি, অনিয়ম হচ্ছে, ঘুষ লেনদেন হচ্ছে, যাদের এটা হচ্ছে বাঁচা মরার বিষয়। সেখানে আমরা যেটা দেখলাম যে 500 থেকে 10,000 টাকা পর্যন্ত ঘুষ আদায় করা হচ্ছে তালিকাভুক্তির জন্য। যোগ্যতা থাকার পরও প্রতি 5 জনে মাত্র একজন আদিবাসী সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পান বলেও জানান তিনি। প্রতি 5 জনের মধ্যে আবেদনকারীর মধ্যে একজন মাত্র তালিকাভুক্ত হতে পেরেছে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। এবার বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। পরাজয় নিশ্চিত বুঝতে পেরে 71-এর 3রা ডিসেম্বর ভারতের কয়েকটি শহরে বিমান হামলা চালায়। এর নিন্দা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দেশবাসীকে যুদ্ধে নামার আহ্বান জানান। 71-এর ঘটনাবহুল 3রা ডিসেম্বরের খণ্ডচিত্র জানাচ্ছেন রাজীব আহমেদ। মুক্তিযোদ্ধাদের সাঁড়াশি আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানি বাহিনী। একে একে বিভিন্ন এলাকায় পরাজয়ের খবরে উদ্বেগ ছড়িয়ে পড়ে ইসলামাবাদে। সেনা সদর থেকে রাষ্ট্রের সর্বোচ্চ মহল সবখানেই তখন আতঙ্ক। 71-এর এই দিনে কলকাতায় অবস্থান করছিলেন ভারতের প্রধানমন্ত্রী। সে সময় ভারতের কয়েকটি শহর ও ঘাঁটিতে আকস্মিক বিমান হামলা চালায় পাকিস্তানি বাহিনী, ইতিহাসে যা অপারেশন চেঙ্গিস খান নামে পরিচিত। দ্রুত দিল্লিতে ফিরে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। পাকিস্তানি হামলার নিন্দা জানিয়ে দেশবাসীকে যুদ্ধে নামার আহ্বান জানান তিনি। এদিকে মেজর জাফর ইমামের নেতৃত্বে মুক্তিকামী জনতা নোয়াখালীর মাইজদি এলাকা দখলে নেন। তুমুল যুদ্ধের পর কুমিল্লার মিয়াবাজার এবং নোয়াখালীর সোনাইমুড়ি, চৌমোহনী দখলে আসে মুক্তিযোদ্ধাদের। সিলেটের ভানুগাছায় সমক যুদ্ধে 17 মুক্তি সেনা শহীদ হন। গাইবান্ধার পলাশবাড়িতে আত্মসমর্পণ করে পাকিস্তানি সেনারা। অবস্থা বেগতিক বুঝতে পেরে সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের পাশাপাশি সান্ধ্য আইন জারি করে পাকিস্তানি সরকার। ইসলামাবাদে নেমে আসে অদৃশ্য কারফিউর ছায়া। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ঝিনাইদহের শৈলকুপায় মন্দিরে বিশেষ প্রার্থনা হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কেন্দ্রীয় কৃষক দলের নেতার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বাগেরহাটের বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় ছাগল দান করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম.এ. সালাম। নরসিংদীর মাধবদী স্কুল অ্যান্ড কলেজে জেলা মহিলা দলের আয়োজনে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাতের মাধ্যমে কুমিল্লার নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়ন বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর রামপুরা নুরবাগ কওমি মাদ্রাসা ও এতিমখানায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এম.এ. রহিম শেখের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় এভার কেয়ারে ভর্তি অসুস্থ বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে জনগণের কল্যাণে আবারও কাজ করার তৌফিক দান করতে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে অংশ নেন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ উলামা মাশায়েখরা। দক্ষতার ঘাটতি কমিয়ে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরকে এগিয়ে নেওয়ার তাগিদ দিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আইসিটি ফয়েজ আহমেদ তৈয়ব।
মঙ্গলবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেমের শীর্ষস্থানীয় ব্র্যান্ড অনার বাংলাদেশের এআই প্রযুক্তি নির্ভর কারখানা উদ্বোধনী অনুষ্ঠানে এমন তাগিদ দিয়েছেন তিনি। দেশেই স্মার্টফোন তৈরির এই যাত্রার মাধ্যমে বাংলাদেশে অর্থবহ কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতির দিকে সরকার এক ধাপ এগিয়েছে বলেও মনে করেন তিনি। To create quality employment in this country, and for this reason I would like to thank Honor Group Global and also Smart Technology, Smart High-Tech Park Industries Bangladesh. If we look at the device industry of this country, we see that the smartphone penetration is around 41, 42 to maximum 45%. সোফেন এর 29তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শিক্ষকদের মহান পেশায় নিবেদিত 15 প্রজ্ঞাপন শিক্ষককে সোফেন বাংলাদেশ সমাচার শিক্ষক সম্মাননা প্রদান করা হয়েছে। রোববার জাতীয় প্রেস ক্লাবে সোসাইটি ফর এনলাইটিং নেশনস সোফেনে সম্মাননা প্রদান করে। অনুষ্ঠানে সারা দেশ থেকে বাছাই করা 15 শিক্ষকের সম্মাননা দেওয়া হয়। এছাড়াও আলোচনা, স্মৃতিচারণ ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোসাইটি ফর এনলাইটিং নেশনস সোফেনের নির্বাহী পরিচালক ডক্টর খান আসাদুজ্জামানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন এএসএম আব্দুল হালিম, ডক্টর সৈয়দা নওশিন পর্ণনি, মোহাম্মদ আলমগীর খান, মুজিবুর রহমান মজনু, সোফিয়া মারজান ও শরীফ আরিফা। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও ভূমিকা রেখে চলেছে বলে জানালেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারিস্থ বিএমএ প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ মিলিটারি একাডেমির 89তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স এবং 60তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি একথা বলেন। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দেশের মানুষের কল্যাণে নবীন অফিসারদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান সেনাপ্রধান। ভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য একটি দক্ষ, আধুনিক ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম। তোমাদের কাছে আমার প্রত্যাশা এই যে নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা অত্যন্ত আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। বিদেশমুখী প্রবণতা কমাতে দেশেই হৃদরোগের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানালেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। মঙ্গলবার সকালে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নতুন সিসিইউ ও পেডিয়াট্রিক ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেছেন। এ লক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তি ও চিকিৎসকদের প্রশিক্ষণের পাশাপাশি রোগীদের সুযোগ সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন উপদেষ্টা। চীন সরকারের সহযোগিতায় ইতোমধ্যেই হৃদরোগ ইনস্টিটিউটে 39টি সিসিইউ বেড ও 10 বেডের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার সংযোজন করা হয়েছে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা। আমাদের চায়নার সাথে যে সম্পর্ক তৈরি হয়েছে এটা উত্তরোত্তর বৃদ্ধি হবে এবং আমরা সবাই মিলে আমাদের দেশের চিকিৎসা স্বাস্থ্যটাকে আমরা যেন উপরের দিকে নিয়ে যেতে পারি। এখন আমাদের দেশের অনেক মানুষ বাইরে চিকিৎসার জন্য যায়, আমরা ভবিষ্যতে যেন এমন হয় আমাদের একটা মানুষকেও অন্তত হৃদরোগের কারণে বাইরে যেতে না হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কারাগারে সাক্ষাৎ করেছেন তার বোন উজমা খান। সাক্ষাতের পর তিনি গণমাধ্যমকে বলেছেন ইমরান খান সুস্থ আছেন। এর মাধ্যমে ইমরানের স্বাস্থ্য সংক্রান্ত সব গুজবের অবসান হলো। সম্প্রতি আফগানিস্তান ভিত্তিক একটি সংবাদ মাধ্যম দাবি করে ইমরান খান বেঁচে নেই। এদিকে ইমরানের স্বাস্থ্য নিয়ে ছড়িয়ে পড়া গুজবে আতঙ্ক ছড়ায় তার রাজনৈতিক দল পিটিআই সমর্থকদের মধ্যে। তারা ইসলামাবাদ হাইকোর্ট ও আদিয়ালা জেলের বাইরে বিক্ষোভ করেন। পিটিআইয়ের বিক্ষোভকে কেন্দ্র করে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে 144 ধারা জারি করা হয়েছে। ইসলামের একদিন পরই ঘোষণা করা হলো বিপিএলের সূচি। আগামী 26 ডিসেম্বর সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের লড়াই দিয়ে পর্দা উঠবে এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের। প্রায় এক মাস ব্যাপী টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 23 জানুয়ারি। সূচি অনুযায়ী প্রথম পর্বে সিলেটে 6 দিনে 12 ম্যাচ হবে। 2 দিন পর একদিন করে খেলা বন্ধ থাকবে। দ্বিতীয় পর্বে হবে চট্টগ্রামে 5 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত। বন্দর নগরীতেও
6 দিন ম্যাচ মাঠে গড়াবে। 15 জানুয়ারি বিপিএল ঢাকা পর্বে ফিরবে। টানা 3 দিন ম্যাচে আয়োজন করে 17 জানুয়ারি গ্রুপ পর্বের লড়াই শেষ হবে। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরো। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, গুজবে কান না দেওয়ার আহ্বান ডাক্তার জাহিদের। এভার কেয়ারে গেলেন জামাত আমির ও 3 বাহিনীর প্রধান। দেশে তারেক রহমানের নিরাপত্তার শঙ্কা নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গুরুত্ব দিয়ে বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবেদন বিবেচনার আশ্বাস। ভোটাধিকার বঞ্চিত প্রজন্মকে কেন্দ্রে আনা বড় চ্যালেঞ্জ বলছে ইউরোপীয় ইউনিয়ন। আসন্ন নির্বাচনে বড় আকারে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত। এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আদিবাসীরা চরম উপেক্ষিত বলছে টিআইবি। সংকট নিরসনে বৈষম্য কমানোর তাগিদ ইফতেখারুজ্জামানের। সবাইকে আবারও শুভেচ্ছা। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।